ওয়েলকাম টু এটিএস গাইড। তো আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিভুজের শ্রেণীবিভাগের উপরে আমাদের বিগত বছরে বিভিন্ন রকম টেট পরীক্ষায়, সেটা আপার প্রাইমারি টেট হতে পারে, প্রাইমারি টেট, সি টেট বা আদার স্টেটের যে কোনো রকম টেট পরীক্ষায় যেসব কোশ্চেনগুলো এসছে শুধুমাত্র ত্রিভুজের শ্রেণীবিভাগের উপরে, সেরকম 50টা কোশ্চেন নিয়ে আমরা চলে এসেছি। তো আমরা যে ব্যাচটা ওপেন করেছি টেট পরীক্ষার প্রিপারেশনের জন্য, সেখানে আমরা 4টে কোর্স রেখেছি। ব্যাচ ডিটেলসটা আমি এই 25টা কোশ্চেন এখানে আমি আলোচনা করার পর তারপরে জানাবো। তো আমরা এখানে কিভাবে ক্লাস করছি, যারা নিয়মিত ক্লাস করে তারা তো জানে, কিন্তু যারা নতুন তাদের জন্য বলে রাখি, আমরা যখন কোনো টপিক নিয়ে পড়াশোনা করছি প্রথমে তার ডিটেলস ক্লাসটা আমরা করছি। তো যেমন আমরা এই আজকে ত্রিভুজের শ্রেণীবিভাগের উপরে পেডাগোগির উপরে কোশ্চেন নিয়ে এসেছি। তো আমরা ত্রিভুজের শ্রেণীবিভাগ কিন্তু আগে আমরা ডিটেলস ক্লাস করেছি, তারপরে তার উপরে এমসিকিউ এর একটা সেট চলে আসবে। এমসিকিউ সেট হওয়ার পরে তার উপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটা সেট চলে আসবে, তারপরে মক টেস্ট আমাদের ব্যাচের যে অ্যাপটা আছে সেখানে কিন্তু প্রতিনিয়ত আপলোড হতেই থাকে, ঠিক আছে। তো আমাদের যে ক্লাসের স্ট্রাকচারটা সেটা কিন্তু এটা আমরা এইভাবে করছি, কারণ ডিটেলস ক্লাস করলে কনসেপ্ট ক্লিয়ার হবে, আর এতগুলো প্র্যাকটিস করলে কিন্তু বিষয়টা তৈরি হয়ে যাবে। তো আমরা শুরু করি আজ। যাদের ভালো লাগবে, যারা ব্যাচটা নিতে চাও, তারা 25 নাম্বার কোশ্চেন হয়ে যাওয়ার পরে ব্যাচ ডিটেলসটা বা আমার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে সব কিছু আমি বলে দেবো। তো চলো আগে কোশ্চেনগুলো সলভ করে নেওয়া যাক এক এক করে। দেখো এখানে কি বলছে, কোশ্চেন অন বলছে ত্রিভুজের শ্রেণীবিভাগ ও জ্যামিতিক চিন্তন। এখানে দেখো এই মোটামুটি এই টপিকের উপরে পার্ট 1-এর কোশ্চেনটা রাখা হয়েছে, দুটো পার্টে করা হয়েছে। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে, ভ্যান হিলের জ্যামিতিক চিন্তন স্তর অনুযায়ী, দেখো ভ্যান হিলের যে তত্ত্বটা জ্যামিতি ক্ষেত্রে, সেই তত্ত্বটা কিন্তু আমি যখন চতুর্ভুজের শ্রেণীবিভাগটা করিয়েছি তখন কিন্তু ডিটেলসে বলে দিয়েছি। আর এটা যখন আমরা এই গণিতের যে পেডাগোগিটা আছে, শিক্ষণবিদ্যা, যেটার উপরে 15 নাম্বার থাকবে, আমরা সেটা যখন করাবো, সেটা আমরা কি করব, একটা ম্যারাথন ক্লাস করব কিন্তু সেটার উপরে, ঠিক আছে। তো সেই ক্লাসটা করার সময় কিন্তু এই ভ্যান হিলের তত্ত্বটা আবার ডিটেলসে বলে দেবো। যাই হোক, চতুর্ভুজের শ্রেণীবিভাগের জন্য যে ক্লাসটা করিয়েছি সেখানে ভ্যান হিলের তত্ত্বটা দেওয়া আছে সুন্দরভাবে ডিটেলসে, সেটা দেখে নিও, তাহলে হয়ে যাবে। তো কী বলছে, ভ্যান হিলের জ্যামিতিক চিন্তন স্তর অনুযায়ী একজন শিশু যদি সমবাহু, সমদ্বিবাহু ও বিষমবাহু ত্রিভুজকে তাদের বাহুর দৈর্ঘ্য থেকে আলাদা করতে পারে, কিন্তু তাদের আভ্যন্তরীণ ধর্ম বুঝতে না পারে, তবে সে কোন স্তরে রয়েছে? তাহলে এটা কী হবে সঠিক অ্যান্সারটা? এটা কিন্তু আমাদের দেখবে দুটো স্তর ছিল, একটা হচ্ছে প্রথম টোটাল 4টে স্তর ছিল। প্রথমে ছিল ভিজুয়ালাইজেশান, ঠিক আছে, আর তারপরে ছিল অ্যানালিসিস, মানে ধর্মগুলোকে সে ভিজুয়ালাইজেশনে কী ছিল, যে কি তার কাছে সে জ্যামিতিক চিত্রগুলো দেওয়া হবে, সেই জ্যামিতিক চিত্রগুলো কিন্তু সে দেখে চিনতে পারবে, ঠিক আছে। কিন্তু তাদের কি হবে, তাদের যে মেন বৈশিষ্ট্যগুলো সেগুলো সে বলতে পারবে না। এখানে যেমন দেখো, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজকে তাদের বাহুর দৈর্ঘ্য থেকে আলাদা করতে পারছে, ঠিক আছে, কিন্তু তাদের আভ্যন্তরীণ ধর্ম সম্পর্কে সে বুঝতে পারে না, বা তাদের মধ্যে যে রিলেশানটা সেটা বুঝতে পারছে না। মানে এখানে কিন্তু দৈর্ঘ্য থেকে বুঝতে পারছে, মানে তাদের বৈশিষ্ট্যটা জানে, কেউ কোনটা সমবাহু, কোনটা সমদ্বিবাহু, কোনটা বিষমবাহু, সেটা জানে। তো সেই অনুযায়ী কিন্তু এখানে সঠিক অ্যান্সার হবে স্তর 1, ঠিক আছে। শুধু দেখো, যখন এর মধ্যে দৈর্ঘ্য থেকে আলাদা করতে পারছে কিন্তু তাদের ধর্মের সম্পর্ক বুঝতে পারছে না, সম্পর্কটা কিন্তু বুঝতে পারে, তখন সেটা চলে আসে স্তর 2-তে, ইনফর্মাল ডিডাকশানে, যখন তাদের মধ্যে সম্পর্ক বুঝতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু ভালো করে বুঝতে হবে। যদি বলতো, এখানে একটু ভালো করে ক্লিয়ার করে দিই, যদি বলতো যে জাস্ট ত্রিভুজ দেখে বলতে পারছে যে এটা সমবাহু, এটা সমদ্বিবাহু, এটা বিষমবাহু বা এটা সমকোণী, জাস্ট নাম বলতে পারছে, ঠিক আছে, তাদের মধ্যে সম্পর্ক তাদের কোনো বৈশিষ্ট্য বলতে পারছে না,
তখন সেটা স্তর অন হয়ে যেত, জাস্ট ছবি দেখে বলে দিতে পারবে, কিন্তু কোনো বৈশিষ্ট্য বলতে পারবে না। কিন্তু তাদের বৈশিষ্ট্য যদি বলতে পারে, মানে তাদের দৈর্ঘ্য দেখে বলতে পারছে, কোণ দেখে বলতে পারছে, তাহলে মানে কি তাদের বৈশিষ্ট্যটা সে জানে, তো সেটা স্তর অন হয়ে যাবে। আর যদি সম্পর্ক বুঝতে পারে তাদের মধ্যে, সেটা কিন্তু স্তর 2 বা ইনফর্মাল ডিডাকশানে চলে যাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এখানে সঠিক অ্যান্সার কিন্তু এটা। তো কনসেপ্টে না জানলে এইসব কোশ্চেনের অ্যান্সার কিন্তু করা যাবে না। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন বলছে 2 নম্বর কোশ্চেনে নিচের কোন বিবৃতিটি ত্রিভুজের শ্রেণীবিভাগ শেখানোর ক্ষেত্রে আরোহী প্রণালী এর বৈশিষ্ট্য। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসে, এটা যেমন দেখো আমাদের এসছে ডব্লিউবি টেট প্রাইমারি 2017-তে এই কোশ্চেনটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু প্রত্যেকটা মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে দেওয়া আছে, সবগুলো এখানে লেখা আছে। যারা ব্যাসে ইনক্লুড হবে তারা এই পিডিএফটাও সুন্দরভাবে পেয়ে যাবে। ঠিক আছে, তো 2 নম্বর কোশ্চেন কী বলছে, যে নিচের কোন বিবৃতিটি ত্রিভুজের শ্রেণীবিভাগ শেখানোর ক্ষেত্রে আরোহী প্রণালীর একটি বৈশিষ্ট্য। তো আরোহী প্রণালী মানে কি? তো আরোহী প্রণালী কি আর অবরোহী প্রণালী কি, এটা কিন্তু তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তো আরোহী মানে কি? আরোহী মানে কি, এক্সাম্পল দেব, এক্সাম্পল দিতে দিতে একটা সূত্রে পৌঁছাবো। ঠিক আছে, সেটাকে বলি আমরা আরোহী প্রণালী, তাই না? তাহলে সেই হিসাবে এখানে সঠিকটা কি। আর অবরোহী মানে কি, আগে তোমাদের নিয়মটা বলে দেবো। যেমন একটা যদি এক্সাম্পল দিই আরোহী প্রণালী, যে অনেকগুলো ত্রিভুজ বাচ্চাদেরকে দিলাম, এরকম অনেকগুলো ত্রিভুজ, বিভিন্ন মাপের ত্রিভুজ বাচ্চাকে দেয়া হলো। দেওয়ার পরে বললো হলো প্রত্যেকটা ত্রিভুজের 3টে করে কোণ থাকে, তো সেই 3টে করে কোণ বার করো চাঁদার সাহায্যে মেপে মেপে, আর 3টে করে সমষ্টি বার করো। তো 3টে করে সমষ্টি এটার ক্ষেত্রে বার করলে দেখবে 180 ডিগ্রি পাবে সে, এটার ক্ষেত্রে 180 ডিগ্রি পাবে, এটার ক্ষেত্রে 180 ডিগ্রি পাবে। তো এটা আসার পরে বাচ্চাদেরকে তখন বলে দেবো, দেখো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে এই যে এক্সাম্পল দিলাম প্রথমে, এক্সাম্পলের পরে এই যে এক্সাম্পলের মাধ্যমে একটা সূত্রে পৌঁছালাম, এটা কিন্তু গেল আরোহী প্রণালী। ঠিক আছে, কিন্তু যদি এরকম হয় যে আমরা গিয়ে ক্লাস নিতে গিয়ে সরাসরি বাচ্চাদেরকে গিয়ে প্রথমে বলে দিলাম যে কি একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়, এই যে প্রথমে নিয়মটা বলে দিলাম, এটা কিন্তু চলে গেল অবরোহী প্রণালীর মধ্যে। ঠিক আছে, তো এখানে সেই হিসেবে সঠিক অ্যান্সার কোনটা দেখো, এই যে বি অপশানটা হবে। কি বলে দেখো, বিভিন্ন ত্রিভুজে পর্যবেক্ষণ করে তাদের সাধারণ ধর্ম খুঁজে বার করা এবং সূত্র গঠন করা। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার অপশন বি। দেখো কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু অ্যান্সার করা কোনো ব্যাপার না। ঠিক আছে, কোশ্চেন 3, নেক্সট কোশ্চেন কি বলছে, একজন শিক্ষার্থীকে সমকোণী ত্রিভুজ চেনাতে গিয়ে শিক্ষক বললেন যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে, এটি পেডাগোগির কোন পদ্ধতিকে নির্দেশ করে? দেখো এটা তো একটু আগে আমি কি বললাম, যে আগে গিয়ে নিয়মটা বলে দেব, তো সেটা অবরোহী হয়ে যাবে। তো সেই হিসাবে এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার 3-এর এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলছে, একটি ত্রিভুজ একই সাথে সমকোণী ও সমবাহু হতে পারে না, তাই না? সমকোণী হলে সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, কিন্তু সমকোণী সমবাহু ত্রিভুজ কখনো হবে না। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখবে, এই একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা আঁকি, তো এই অতিভুজের দৈর্ঘ্যটা সব বাহুর থেকেই সব বড় হয়, তো সমবাহু হওয়ার কোনো চান্স নেই। বলছি এই ধারণাটি শিক্ষার্থীদের দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত টিচিং এইড কোনটি? তো কোনটা সবথেকে ভালো টিচিং এড হতে পারে? তো এখানে সবথেকে ভালো টিচিং এড হবে জিও বোর্ড, অপশান এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের জন্য জ্যামিতিক আকৃতি যেমন সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী ত্রিভুজের শ্রেণীবিভাগ শেখানোর প্রাথমিক উদ্দেশ্য কী হওয়া উচিত? ঠিক আছে, তো প্রাথমিক উদ্দেশ্য কী হতে পারে? দেখো এখানে অপশানগুলো যেগুলো আছে তার মধ্যে
প্রথম অপশানটা তো হবেই না, যে মুখস্থ করা, এটা হবে না। কঠিন উপপাদ্য প্রমাণ করা, এটা হবে না। শুধুমাত্র জ্যামিতিক অঙ্কনের দক্ষতা, সেটা হয় না। এটা কী হতে পারে? স্থানিক ধারণা বিকাশ ও শ্রেণীকরণ ক্ষমতার বৃদ্ধি। ঠিক আছে, এটাই সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 6। দেখবে এই কোশ্চেনটা কোথায় দিয়েছে, সব কিন্তু লেখা আছে কোন কোশ্চেনটা কোন সালে কোন পরীক্ষায় দেওয়া হয়েছে। এটা হবে সিটেট পেপার 1-এর কোশ্চেন, জুলাই 2019-এ দেওয়া হয়েছিল। বলছে একজন ছাত্র মনে করে সমস্ত সমদ্বিবাহু ত্রিভুজই আসলে সমবাহু ত্রিভুজ। কি বলছে? একজন ছাত্র মনে করছে সমস্ত সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বি মানে কি? বাহু মানে কি? দুটো বাহু সমান হবে, আসলে সমবাহু ত্রিভুজ। ভ্যানিলের তত্ত্ব অনুযায়ী ছাত্রটি জ্যামিতিক ভাবনার কোন স্তরের ভুলে রয়েছে? ঠিক আছে, তো এখানে দেখো কি হচ্ছে ব্যাপারটা। ব্যাপারটা আগে বুঝতে হবে। আমি বলেছি ভ্যানিলের প্রথম যে স্তরটা আছে সেই স্তরটা থেকে জাস্ট চিনতে পারবে যে কোনটা ত্রিভুজ, কোনটা সমদ্বিবাহু ত্রিভুজ, কোনটা বিষমবাহু ত্রিভুজ, এটা চিনতে পারবে। আর ওর সম্পর্কে কিচ্ছু জানবে না। তো সেটা গেল স্তর 0-তে। তো এখানে সেটা আসছে না। আর দ্বিতীয় স্তরে কি হবে, সে কিন্তু তাদের যে বৈশিষ্ট্যগুলো সেটা বিশ্লেষণ করতে পারবে। কেন এটা সমদ্বিবাহু ত্রিভুজ, কেন এটা বিষমবাহু ত্রিভুজ, কেন এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সেটা বিশ্লেষণ করতে পারবে। আর এই যে স্তর 2টা, এখানে এসে সে বিভিন্ন রকম ত্রিভুজের মধ্যে সম্পর্ক বার করতে পারবে। যেমন কি বলতে পারবে যে সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি আমরা। ঠিক আছে, তারপরে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি হতে পারে, দুটো কোণ সমান হতে পারে, নানা রকম যে রিলেশানটা সেটা বলতে পারবে। কিন্তু এখানে বলছে যে এই যে দেখো এখানে কী হচ্ছে, ছাত্রটা কী ভুল করছে, সমদ্বিবাহু ত্রিভুজই আসলে সমবাহু ত্রিভুজ, এই যে রিলেশানটা এটাই কিন্তু ভুল করেছে। আর এই রিলেশানটা কোন স্তরে এসে বলতে পারে? স্তর 2-তে বলতে পারে। তাহলে কোন স্তরের ভুল করেছে সে? এই স্তরের ভুলটা, সে রিলেশানটা ঠিকঠাক করে বলতে পারেনি। তাহলে এখানে সঠিক অ্যান্সার কিন্তু অপশান সি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এইসব কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে না। আর তার জন্যই তো বলছি যে ডিটেলস ক্লাস আগে করতে হবে। ডিটেলস ক্লাস করে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে প্র্যাকটিস করো। ডিটেলস ক্লাস করে প্র্যাকটিস যত করবে তত কিন্তু তোমার প্রিপারেশান ভালো হবে। আর এর জন্যে কিন্তু আমাদের ব্যাচ, কারণ ডিটেলস ক্লাস সহ প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট থাকবে যেগুলো তোমাকে সঠিকভাবে প্রিপেয়ার হতে সাহায্য করবে। ঠিক আছে, সেই জন্য যারা এখনও পর্যন্ত এখানে যুক্ত হওনি আমাদের সঙ্গে, তারা আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও। ব্যাচ প্রাইস খুব কমই আছে, আর আপ টু এক্সামিনেশন পর্যন্ত তার ভ্যালিডিটি থাকবে। তো আমি ব্যাচ ডিটেলসটা 25 নাম্বার কোশ্চেন করা হয়ে যাওয়ার পরে আমি বলবো, তোমরা একটু ওয়েট করো। এইভাবে প্রত্যেকটা কোশ্চেন সুন্দরভাবে বুঝিয়ে তোমাদেরকে করিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট 7 নাম্বার কোশ্চেনটা মিস হয়ে গেছে। 7 নাম্বার কোশ্চেন কী বলছে, ত্রিভুজের শ্রেণীবিভাগ শেখানোর সময় শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের দেশলাই কাঠি দিয়ে বিভিন্ন ত্রিভুজ তৈরি করতে বললেন। এটি কোন ধরনের শিক্ষণকে উৎসাহিত করে? ঠিক আছে, তো এখানে দেখো একটা দেশলাই কাঠি নিয়ে ত্রিভুজ তৈরি করছে, তার মানে একটা অ্যাক্টিভিটি বেস কাজ হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, তো এখানে মানে কোশ্চেনটা সহজই আছে, এটা করবে দিয়েছিল ডব্লিউবি টেট প্রাইমারি 2022-এ দিয়েছে। খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা ইজি আছে। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু অপশান বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 8। কি বলছে কোশ্চেন নাম্বার 8, কোন ভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি? এই প্রশ্নটি ব্লুমের ট্যাক্সোনমি এর কোন স্তরের অন্তর্গত? এটা বুঝতে গেলে কিন্তু আমাদের ব্লুমের ট্যাক্সোনমিটা তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। ব্লুমসের ট্যাক্সোনমি আমি খুব সুন্দর করে তোমাদেরকে ডিটেলসে করিয়ে দিয়েছি, তার উপরে প্র্যাকটিস সেটও দিয়েছি আমাদের ব্যাচে। তো সেগুলো তো ভালো করে পেতে গেলে আমাদের ব্যাচে ইনক্লুড হতেই হবে। ঠিক আছে, তো এখানে কি বলছে, কোন ভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি? প্রশ্নটি ব্লুমের ট্যাক্সোনমির কোন স্তরের অন্তর্গত? তো কোন ভেদে ত্রিভুজ কত প্রকার, কি কি, এসব বুঝতে গেলে তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হতে হবে।
তার মানে সেই হিসেবে আন্ডারস্ট্যান্ডিং না তাহলে সে বলতেই পারবে না। তো সেই হিসেবে এখানে সঠিক অ্যান্সার কিন্তু কী হবে, 8-এর বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলছে জ্যামিতিতে ত্রিভুজ চ্যাপ্টার পড়ানোর সময় শিক্ষক বোর্ডে বিভিন্ন ধরনের ত্রিভুজ আঁকলেন এবং চাঁদার সাহায্যে কোণ মেপে তাদের সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী হিসেবে চিহ্নিত করলেন। শিক্ষক এখানে কোন কৌশল ইউজ করলো? তাহলে এখানে কি করেছে শিক্ষক, কি করেছে দেখো, বিভিন্ন রকম বোর্ডে কিন্তু ত্রিভুজ আঁকলেন। ঠিক আছে, তার মানে কি ডিসপ্লে করলেন বা প্রদর্শন করলেন, ঠিক আছে, বা ডেমনস্ট্রেট করলেন। এবার তারপরে আঁকার পরে কী বলছে, চাঁদার সাহায্যে কোণ মেপে তাদের কোনটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, কোনটা সমকোণী ত্রিভুজ, কোনটা স্থূলকোণী ত্রিভুজ, সেটা কিন্তু চিহ্নিত করলেন। এখানে কিন্তু শিক্ষক একই হিসাবে কী করছে, প্রদর্শন পদ্ধতি বা ডেমনস্ট্রেশন পদ্ধতি সে ব্যবহার করেছে। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু কী হবে, এই প্রদর্শন পদ্ধতিটাই হবে। ঠিক আছে, আরও অপশান কী কী আছে সেটা একটু দেখে নিতে পারো, সঠিক অ্যান্সার ওটাই হবে। তো আর বাকি অপশান দেখার দরকার নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 11 বলছে গণিত ক্লাসে একজন শিক্ষার্থী সমবাহু ত্রিভুজকে সহজেই চিনতে পারে, কিন্তু তার বাহুগুলোর পরিমাপ না করে সে নিশ্চিত হতে পারে না। শিক্ষার্থীর এই সমস্যা দূর করতে শিক্ষকের কী করা উচিত? ঠিক আছে, কি বলছে, সমবাহু ত্রিভুজ দেখে সে চিনতে পারছে সহজে, কিন্তু তার বাহুগুলো পরিমাপ না করে সে নিশ্চিত হতে পারছে না যে সেটা সত্যিই সমবাহু ত্রিভুজ কিনা। ঠিক আছে, তো তার জন্য এই সমস্যা দূর করার জন্য শিক্ষক কী করতে পারে? তো শিক্ষক কী করবে, শিক্ষক যাতে শিক্ষার্থী নিশ্চিত হতে পারে সেই ব্যবস্থাটাই করবে। তো এখানে দেখো অপশানগুলো দেখলেই বুঝতে পারবে কোনটা সঠিক অ্যান্সার হবে। দেখো এখানে যেমন ত্রিভুজের সংজ্ঞা 10 বার লিখতে দেওয়া, এটা কোনো মানে সঠিক পড়াশোনার মধ্যে পড়ে না। জ্যামিতি পড়ানো বন্ধ করে দেওয়া, এটা তো হবেই না। তাকে শাস্তি দেওয়া, এটা তো কোনো মানে সঠিক পড়াশোনার মধ্যেই পড়েই না। তাহলে কি করতে হবে, তাকে জ্যামিতি বক্সের স্কেল ব্যবহার করে বারবার মেপে দেখার অভিজ্ঞতা দেওয়া, বা তাকে বলতে হবে তারপর মেপে দেখতে, যাতে সে বুঝতে পারে যে 3টে বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 12 বলছে বাহুবোধে ত্রিভুজ 3 প্রকার এবং কোণভেদেও ত্রিভুজ 3 প্রকার হয়, সেটা আমরা জানি। এই সম্পূর্ণ ধারণাটি দেওয়ার পর শিক্ষক একটি ছক ব্যবহার করলেন যেখানে বাহু ও কোণের মিশ্র রূপ, যেমন সমদ্বিবাহু ত্রিভুজ দেখানো হলো। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, সেখানে বাহুর ধর্মটাও থাকছে আবার কোণের ধর্মটাও থাকছে, তাই তো? তো এই শিখন প্রতিফলনকে কি বলা যায়, কি বলা যেতে পারে? তো এখানে দেখি কি কি অপশান আছে। দেখো এখানে অডিও এইড তো হবেই না, কেন অডিও এইড নিয়ে কিছু বলা নেই। ফ্ল্যাশ কার্ডও হবে না, 3D মডেল তো হবে না। 3D মডেল যে আছে এখানে সেখানে তেমন কিছু বলা হয়নি। তাহলে এখানে কী হবে, একমাত্র গ্রাফিক্যাল অর্গানাইজার, এটাই সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 13 বলছে প্রাথমিক স্তরে গণিত পাঠ্য বইয়ে ত্রিভুজের বিভিন্ন আকৃতির ছবি অন্তর্ভুক্ত করার মূল কারণ কী? তো এটা সহজ কোশ্চেন। দেখো এখানে অপশানগুলো দেখলেই বুঝতে পারবে, অপশানগুলো দেখায়, দেখো কী জন্য হতে পারে। এটা দেখো একমাত্র অপশান বি হবে সঠিক অ্যান্সার। শিক্ষার্থীদের বিভিন্ন জ্যামিতিক আকৃতির সাথে পরিচয় করানো ও শ্রেণীকরণ শেখানো। নেক্সট কোশ্চেন নাম্বার 14 কি বলছে, কোশ্চেন নাম্বার 14টা দেখো, বলছে জ্যামিতিক ধারণা বিকাশে নিচের কোনটি সবার শেষে আসা উচিত? ঠিক আছে, কোনটা সব থেকে শেষে আমরা ব্যবহার করতে পারি? তো এখানে দেখো বলছে বিভিন্ন রকম ত্রিভুজের আকৃতি প্রদর্শন করা, এটা তো আমাদের শেষে বললে হবে না। ত্রিভুজের ধারণা দিতে গেলে আমরা যদি সবার শেষে কি ত্রিভুজের আকৃতি বলবো, সেটা হবে না। ত্রিভুজের বাহু কোণের ধর্মের মৌখিক বর্ণনা, এটাও শেষে দিতে পারবো না। ত্রিভুজের আনুষ্ঠানিক সংজ্ঞা ও সাংকেতিক উপস্থাপন, তাহলে দেখো আমরা ত্রিভুজের আগে পরিস্থিতি ঘটাবো,
তাকে দেখাবো যে এটা ত্রিভুজ হয়, এই ধর্ম এই হলে ত্রিভুজ হতে পারে, বা নানা রকম জিনিসগুলো তাকে কনসেপ্টটা ক্লিয়ার করার পরে তারপরে কিন্তু গিয়ে তাকে ত্রিভুজের সংজ্ঞাটা দেবো, সে যাতে সহজে বুঝতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 15 কি বলছে, নিচের কোনটি ত্রিভুজের শ্রেণীবিভাগ মূল্যায়নের জন্য একটি গঠনমূলক মূল্যায়ন কৌশল হতে পারে। তো এখানে সঠিক অ্যান্সার দেখো, অপশানটা দেখলেই বুঝতে পারবে, সহজ অ্যান্সার। এটা দেখো ইউপি টেটে দিয়েছিল আমাদের 2021 সালে, ঠিক আছে। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হতে পারে, কোন কৌশলে আমরা শেখাতে পারবো, এটা অপশান বি হবে অবশ্যই। জিও বোর্ডের উপরে বিভিন্ন ত্রিভুজ তৈরি করে দেখানো ছোট ছোট প্রজেক্ট বা টাস্ক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 16। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মোটামুটি বেছে বেছে কিন্তু খুব ভালো কোশ্চেন, যেগুলো ভালো কোশ্চেন তো হবেই, কারণ এটা কোনো না কোনো পরীক্ষায় দেওয়া, আর পরীক্ষায় এসছে মানে খারাপ কোশ্চেন হবে এটা বলা যায় না, ঠিক আছে। এটাও দেখো এমপি টেটে দিয়েছিল পেপার 1 2023-এ। যাই হোক, এখানে কোশ্চেনটা কী বলছে, একটি শিশু বিষমবাহু ত্রিভুজ দেখে বলে এটি একটি বাঁকা ত্রিভুজ, ঠিক আছে। তো শিশুটি এই জ্যামিতিক চিন্তন ভ্যান হিলের কোন স্তরের সমতুল্য, তা ভ্যান হিলের তত্ত্বটা কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো এখানে কোনটা হবে দেখো, জাস্ট ত্রিভুজটা দেখে বলতে পারছে সে বাঁকা ত্রিভুজ, আর ত্রিভুজ সম্পর্কে তার কিছু জানা নেই। তো এটা জাস্ট যে স্তর 0টা ছিল, এখানে স্তর 0তে ছিল, যে 0টাকে কী বলি আমরা, ভিজুয়ালাইজেশন বা দৃশ্যমানতা, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 17 কি বলছে, একটি স্থূলকোণী ত্রিভুজের দুটি কোণ কখনোই সূক্ষ্মকোণ হতে পারে না, স্থূলকোণ হতে পারে না। হ্যাঁ, সূক্ষ্মকোণ তো হবে অবশ্যই, স্থূলকোণ হতে পারে না। কারণ কি দেখো, একটা সূক্ষ্মকোণী ওই সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ আঁকতে হবে, সমকোণী ত্রিভুজ নয়। একটা স্থূলকোণী ত্রিভুজ আমি আঁকি, মোটামুটি হাতেই আঁকছি, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। তো আমরা জানি তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো এটা যদি 190 ডিগ্রির বেশি হয়ে যায়, ধরো 110 ডিগ্রি, তাহলে এর দুটোর মধ্যে কোনোটা স্থূলকোণ হতে পারবে না। স্থূলকোণ হতে গেলে 90 ডিগ্রি বেশি হতে হবে, তখন যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়ে যাবে সেটা কিন্তু আর হবে না, তার থেকে বেশি হয়ে যাবে। তো বলে শিক্ষার্থীদের এই যুক্তিটি বোঝানোর জন্য গণিতের কোন পদ্ধতি সবথেকে বেশি কার্যকারী। তো কোনটা হতে পারে, এখানে দেখি অপশানগুলো দেখি। দেখো অপশান দেখলেই বুঝতে পারছো এটা হবে না, এটা হবে না। শিক্ষার্থীর নিজেদের উপরও শুধু ছেড়ে দিলে তো হবে না, তাহলে কী করতে হবে, এখানে একমাত্র অপশান নিয়ে এটা কি আরোহী যুক্তিবাদ ও কোণের সমষ্টির ধারণা পরীক্ষা করা, এটাই হবে। নেক্সট কি বলছে পরের কোশ্চেনটা, গণিত শিক্ষণে ভুল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্রিভুজের শ্রেণীবিভাগ করতে গিয়ে একজন শিক্ষার্থী ভুল ধারণা দূর করতে শিক্ষকের করণীয় কী। তো দেখি আমাদের অপশান কী কী দেওয়া আছে। এখানে অপশান দেখলে বুঝতে পারবে এটা তো কখনো করাই যাবে না, এটাও বলা যাবে না, ভুলোত্তরটি কেটে শূন্য করে দিলে তাহলে আর সে শিখলো কী করে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার এটা কী হবে, এটাই হবে। সঠিক উত্তরের খোঁজ না দিয়ে শিক্ষার্থীর চিন্তন প্রক্রিয়াটি বোঝার জন্য কাউন্টার প্রশ্ন করা বা খোলামেলা আলোচনা করা। শিক্ষার্থীকে এমন কিছু কোশ্চেন করতে হবে যাতে সেই কোশ্চেনে অ্যান্সার দিতে দিতে সে নিজেই সঠিক উত্তরে পৌঁছে যায়, তাহলে এটাই সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 19 কি বলছে, জিওমেট্রি বক্সে সেট স্কোয়ার দুটির সাহায্যে কোন ধরনের ত্রিভুজের শ্রেণীবিভাগ ও কোণের ধারণা সবচেয়ে ভালো দেওয়া যায়। জিওমেট্রি বক্সে আমরা দেখেছি ছোটোবেলায় যে সেট স্কোয়ার থাকতো, তাই না। তো সেই সেট স্কোয়ারের সাহায্যে কোন ধরনের ত্রিভুজ কিন্তু আমরা ধারণা দিতে পারবো। কোনটা হবে দেখো, এক সমকোণী সমদ্বিবাহু দিতে পারবো, আর সমকোণী বিষমবাহু ত্রিভুজ কিন্তু আমরা ওই সেট স্কোয়ারের সাহায্যে আঁকতে পারবো। যাদের কাছে পেন্সিল বক্স আসে বা স্কেল বক্স আসে তারা কিন্তু নিয়ে দেখতে পারে, ওই সেট স্কোয়ার সাহায্যে ত্রিভুজটা এঁকে দেখবে, এই দুটোই হবে, সমকোণী সমদ্বিবাহু হবে আর সমকোণী বিষমবাহু ত্রিভুজ হবে, ঠিক আছে। নেক্সট তো এটাও জেনে রাখা দরকার, কারণ আমরা ছোটোবেলায় করেছি, অতটা গুরুত্ব দিয়ে দেখিনি, সেট স্কোয়ার কোনো কাজে লাগতো না, তো ছয় ভুলে যায়। তো
সবগুলোই মোটামুটি জেনে রাখতে হবে, কখন কোথায় কীভাবে কোশ্চেন দিয়ে দেবে কেউ বুঝতে পারবে না। সেই জন্য বলছি যে কি তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে প্লাস প্র্যাকটিস করতে হবে ভালো মার্কসের জন্য। আর সেই ভালো মার্কস তুলতে প্রিপারেশন ভালো করতে আমাদের ব্যাচে অবশ্যই ইনক্লুড হতে হবে, নইলে কিন্তু তোমাদেরই সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 20 বলছে একটি জ্যামিতিক টাস্কে বলা হলো এমন একটি ত্রিভুজ আঁকো যার দুটি বাহু সমান কিন্তু কোনো কোণ সমকোণ নয়। এটি কোন ধরনের প্রশ্ন? কী ধরনের প্রশ্ন হবে এটা? এটা কিন্তু কী হবে, মুক্ত প্রান্তিক প্রশ্ন, মানে ওপেন এন্ডেড কোশ্চেন। ঠিক আছে, নেক্সট 21 নম্বর কোশ্চেনটা বাদ গেল, হ্যাঁ নিচে আছে। নেক্সট কি বলছে, ত্রিভুজের শ্রেণীবিভাগ শেখানোর সময় আইসিটি বা কোনো জ্যামিতিক সফটওয়্যার ব্যবহারের প্রধান সুবিধা কী? প্রধান সুবিধা কী হবে দেখি, অপশানগুলো দেখলেই বোঝা যাবে ভালো করে। এটা হবে না, দেখে বোঝা যাচ্ছে এটা হবে না, এটাও হবে না, সঠিক অ্যান্সার এটাই হবে। শিক্ষার্থীরা গতিশীলভাবে বাহুর দৈর্ঘ্য ও কোণ পরিবর্তন করে ত্রিভুজের রূপান্তর দেখতে পায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 22 কি বলছে, গণিত পাঠ্যক্রমে জ্যামিতিক আকৃতি শ্রেণীবিভাগ অন্তর্ভুক্ত করার মূল কারণ এটি কিসে সাহায্য করে? ঠিক আছে, তো এখানে দেখো কি আছে, শুধুমাত্র গণিতের গণনা শিখতে, কারণ শুধুমাত্র গণিতের গণনা শেখা যায় না এখান থেকে। ঠিক আছে, এটা হবে না। ছবি আঁকার ক্লাসে উন্নত করা, শুধু এর জন্য শিখি না আমরা, মুখস্থ করার ক্ষমতা বাড়াতে, এটা তো হবেই না। তাহলে সঠিক অ্যান্সার এটা হবে, বাস্তব জগতের বিভিন্ন বস্তু ও কাঠামোর আকৃতি বুঝতে শ্রেণীকরণ করতে হবে। ঠিক আছে, নেক্সট বলছে একজন শিক্ষকটা একটু বানানটা এখানে অন্যরকম হয়ে গেছে, হিন্দিতে হয়ে গেছে। প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের বিভিন্ন ত্রিভুজাকৃতি কার্ডবোর্ডের টুকরো দিলেন এবং সেগুলোকে কোণ মেপে আলাদা করতে বললেন। এটি কোন ধরনের শিখন শৈলীর অন্তর্গত? অপশনগুলো দেখে নিই। এখানে আমাদের মনে হচ্ছে কোশ্চেন বাদ গেছে, 23 নম্বর কোশ্চেনটা বাদ গেছে, সেটা আমি এই 24 নম্বর কোশ্চেনটা হয়ে গেলে বলছি। 24 নম্বর কোশ্চেনে তাহলে অ্যান্সারটা কী হবে দেখো, এখানে শুধুমাত্র চাক্ষুষ শিখন সেটা হবে না, শ্রবণ শিখন সেটা না, কোনোটি নয় এটাও হবে না। এখানে কী হবে, কাইনেস্টিক বা হস্তচালিত শিখন। ঠিক আছে, তো আমাদের যে 23 নম্বর কোশ্চেনটা বাদ গেছে সেটা একবার দেখে নিই। হ্যাঁ, এখানে আছে, বলছে সব সমবাহু ত্রিভুজই সূক্ষ্মখনি ত্রিভুজ, তাই হয়। এই উক্তিটি গণিতের কোন ধারণাকে প্রকাশ করে? তো কোনটা হবে, বলছে কি এটা কিন্তু একদম সত্য ঘটনা। ঠিক আছে, বা এটা ওটা উপবদ্ধও হতে পারে। তো সেই জন্য সঠিক অ্যান্সার কিন্তু অপশান সি হবে, সাধারণীকৃত বা উপপাদ্য। ঠিক আছে, নেক্সট 24 এটা আমরা করে ফেলেছি। এবার আসছি আমরা কোশ্চেন নাম্বার 25, এরপরে আমরা ব্যাচ ডিটেলসটা জানব। তো 25 নম্বর কোশ্চেনটা কি বলছে, জ্যামিতির একটি ক্লাসে ত্রিভুজের শ্রেণীবিভাগ অধ্যায়টি শেষ করার পর শিক্ষক যে ডায়াগনস্টিক টেস্ট নিলেন তার প্রধান উদ্দেশ্য কি হতে পারে? তো কোনো কিছু আমরা ক্লাসে শেখানোর পর তার সঙ্গে সঙ্গে যে আমরা গঠনমূলক ফর্মেটিভ যে অ্যাসেসমেন্টটা সেটা করি, তার কারণ একটাই, যে আমরা যেটা শেখালাম ছাত্রছাত্রীদেরকে সেটা সে সঠিকভাবে শিখলো কি না, বা যদি কোনো ভুল থাকে সেই ভুলটাকে চিহ্নিত করে তাকে আবার পুনরায় রিমেডিয়াল টিচিং দেওয়ার জন্য। তো সেই হিসেবে এখানে সঠিক অ্যান্সার এটাই হবে, দেখে বোঝা যাচ্ছে। ঠিক আছে, শিক্ষার্থীদের শিখন ঘাটতি এবং ভুল ধারণা চিহ্নিত করা। ঠিক আছে, তো আমরা কিন্তু 25টা কোশ্চেন করে ফেললাম। এবার আমরা ব্যাচ ডিটেলসটা একটু দেখে নিই। তো দেখো, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম তোমাদের সুবিধার্থে আমি মোটামুটি 4টে কোর্স রেখেছি। সেই 4টে কোর্স আমি এক এক করে বলে দিই। ফার্স্ট যে কোর্সটা, সেখানে কি আছে, মোটামুটি A to Z যা করানো হবে সবই আছে, ডিটেলস ক্লাস, পিডিএফ, MCQ এর পিডিএফ, এয়ার সলিউশন, মক টেস্ট সবই থাকবে, সেটা 500। ঠিক আছে, এখানে কোনো আমরা অকেশানে বা কোনো একটা স্পেশাল দিনের জন্য আমরা কোনো ডিসকাউন্ট দিই না,
কারণ যা হবে সবার জন্য সেম, এ না যে আগে যে ক্লাসটা নিয়েছে সে বেশি টাকা দিয়ে নিল আর পরে গিয়ে শুধু ছাত্র বাড়ানোর জন্য ডিসকাউন্ট দিয়ে দিলাম যাতে পরে যে ছাত্র আসলো তারা লাভবান হলো। তো 10টা বা 20টা স্টুডেন্ট কম হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সবাই সমান সুযোগ পাক। 2 নাম্বার, এখানে ডিটেলস ক্লাসটা রাখা হবে না, যে ডিটেলস ক্লাসটা হয় সেই ডিটেলস ক্লাসটা রাখা হবে না, আর A to Z আর বাকিগুলো রাখা হবে, সেটা হচ্ছে 400। তৃতীয়টায় শুধু প্র্যাকটিস সেটগুলো রাখা হবে, সেটা 300। আর 14 নম্বরে অনলি মক টেস্ট থাকবে, সেটা কিন্তু 200। ঠিক আছে, এবার তোমরা কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করবে? তোমরা তো অলরেডি ইউটিউবে দেখছো, ইউটিউবে ক্লাস দেখে আসছো, বাকি ক্লাসগুলো দেখো, তাহলে তোমরা সেখানে নোটের যে কোয়ালিটিটা সেটা বুঝতে পারবে, আর কীভাবে প্র্যাকটিস করছি বা ক্লাসগুলো করাচ্ছি সেগুলো তোমরা ভালো করে বুঝতে পারবে। তো সেগুলো দেখো। তারপরে যদি কারোর মানে আরও একটু যাচাই করার দরকার থাকে তো আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, সবসময় কল করবে না, প্রচুর কল আসে, কাজে ব্যস্ত থাকলে তখন কল নিতে পারি না। এবার এখানে তোমরা হোয়াটসঅ্যাপে এসে আমাকে মেসেজ করো যে স্যার আমাকে স্যাম্পেল পেপার দিন, আমি দরকার হলে 1-2 স্যাম্পেল পেপারও তোমাকে দিয়ে দেবো, দেখে ডিসাইড করে কোন কোর্সটা নেবে, আর সেই হিসেবে আমাকে পেমেন্টটা করলে আমি সঙ্গে সঙ্গেই তোমাদেরকে ব্যাচে ইনক্লুড করে দেবো। যারা ব্যাচে ইনক্লুড হয়েছে তাদের কাছ থেকে কিন্তু সবসময় আমরা পজিটিভ ফিডব্যাকই পাচ্ছি, আর তাদের উপকারও হচ্ছে। তোমরা জয়েন হলে তোমাদের অবশ্যই উপকার হবে। শুরু করে দাও, কনসেপ্ট প্লাস প্র্যাকটিস দুটোই এত সুন্দরভাবে হবে যে তোমরা অবশ্যই প্রিপেয়ার হয়ে যাবে। তো আরেকটা কথা বলে রাখি, আমি যে 50টা কোশ্চেন এখানে করাবো বলেছিলাম, আমি 25টাই এখানে করিয়ে দিলাম। আমি পুরোটা কখনো এখানে ফ্রিতে আপলোড করি না, কারণ তাতে কি হয়, যারা ব্যাচটা নিয়েছে তাদেরই একটা সমস্যা হয়ে যায়, তারাই আমাকে কমপ্লেন করে স্যার আমরা তো একটা মূল্য দিয়ে পারচেস করলাম, তো আমরা তো সেই যা পাচ্ছি বাকি যারা আছে সবাই তাই পেয়ে যাচ্ছে। তো সেটা একটা ঠিক কথা, সেই জন্য আমি কি করি, মোটামুটি 25টা করে কোশ্চেন এখানে দিয়ে দিই। আর তোমাদের যদি সব কিছু দরকার হয়, ডিটেলস ক্লাস থেকে শুরু করে প্র্যাকটিস সেটে PDF নোট সব জন্য তোমরা ব্যাচে আসলেই পেয়ে যাবে। তো আমি যেভাবে যোগাযোগ করতে বললাম সেভাবে করো, ঠিক আছে।